হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ রাজু। সো আজকের যে টপিকটি আমি আলোচনা করব সেটি হলো টেন্স। তো আপনারা সবাই জানেন টেন্স আমাদের জীবনে খুবই একটি ভাইটাল পার্ট। সো আমরা টেন্স ছাড়া ইংরেজি ভালোভাবে শিখতেও পড়তে পারি না। সো কথা না বাড়িয়ে আমরা আজকের লেসন শুরু করছি। টেন্স, যাকে আমরা বাংলায় বলি ক্রিয়ার কাল। তো টেন্স কাকে বলে এটা আমাদের সর্বপ্রথমে জানতে হবে। টেন্স হলো tense denotes the time of a verb, অর্থাৎ ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। সো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। তো টেন্স হলো কোনো কিছু করা, কোনো কিছু হওয়া, কোনো কিছু থাকা ইত্যাদি সমস্ত কিছুকেই এক কথায় টেন্স বা ক্রিয়ার কাল বলা হয়। সো টেন্স বা ক্রিয়ার কাল হলো তিন প্রকার, আমরা সবাই জানি। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, আর হলো ফিউচার টেন্স, অর্থাৎ বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। তো প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল হলো যেটা আমরা বর্তমানে করছি, অর্থাৎ বর্তমানে আমরা যার মুখোমুখি হচ্ছি সেটাই হলো প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল। পাস্ট টেন্স হলো অতীতকাল, অর্থাৎ যা আমরা করে এসেছি, যা আমাদের গত হয়ে গেছে তা সবই হলো পাস্ট টেন্স বা অতীতকাল। আর ফিউচার টেন্স হলো ভবিষ্যৎকাল। সো আমরা এক এক করে আজকে আমরা ডিসকাস করব সবগুলো টেন্স। আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন। প্রেজেন্ট টেন্স। সো প্রেজেন্ট টেন্স হলো বর্তমান কাল। তো প্রেজেন্ট টেন্সেরও চারটা ভাগ আছে, প্রত্যেকটা টেন্সের চারটা করে ভাগ আছে, অর্থাৎ তিনটা টেন্সের মোট 12টা ভাগ। তো প্রথমে আমরা ডিসকাস করব প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল। তো প্রেজেন্ট টেন্সের যে চারটা ভাগ রয়েছে তার প্রথমটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। তো সিম্পল প্রেজেন্ট টেন্স মানে হলো বর্তমানকালে যেগুলো বা যে কাজগুলো হয় বোঝায়, অর্থাৎ কোনো অভ্যাসগত সত্য বা কোনো চিরন্তন সত্য বোঝায়, সেগুলোকে বলা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স। আর এই টেন্সে কি হয়, বাংলায় মূল ক্রিয়া ব্যবহৃত হয় এবং ইংরেজিতেও মেইন ভার্ব ব্যবহৃত হয়। তাহলে আমরা কি জানতে পারলাম যে সিম্পল প্রেজেন্ট টেন্স হলো যেগুলো অভ্যাসগত সত্য বোঝায় বা যেগুলো চিরন্তন সত্য বোঝায় সেগুলোকেই বলা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স। আর এই টেন্সে বাংলায় মূল ক্রিয়া ব্যবহৃত হয় এবং ইংরেজিতেও মেইন ভার্ব ব্যবহৃত হয়। তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের যে স্ট্রাকচারটা সেটা আমরা আগে লিখে ফেলি। সাবজেক্ট প্লাস ভার্ব। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস বসবে। তাহলে আমরা দু চারটা এক্সাম্পল আমরা নিতে পারি। ফার্স্ট, আমি বই পড়ি। I read a book. রাহুল বিদ্যালয়ে যায়।
রাহুল বিদ্যালয়ে যায়, রাহুল গোজ টু স্কুল। তো রাহুল গোজ টু স্কুল, তো আমরা এখানে গোজ কেন লিখলাম? কারণ রাহুল হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে আমরা রাহুলের পরে আমরা গোজ লিখলাম। বাট আই এর সাথে রিড কেন লিখলাম? কারণ আই হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে আমরা আই এর সাথে রিড লিখেছি। আর রাহুলের বেলায় আমরা কি লিখেছি? রাহুল গোজ টু স্কুল, বিকজ রাহুল ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এই দুটা হলো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের উদাহরণ। আরো আমরা উদাহরণ নিতে পারি, যেমন সূর্য পূর্ব দিকে উঠে, সূর্য পূর্ব দিকে উঠে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তো আমরা এই যে লিখলাম, আমি বই পড়ি, রাহুল বিদ্যালয়ে যায়, সূর্য পূর্ব দিকে উঠে, এই সবগুলি হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে আশা করি তোমরা সবাই সিম্পল প্রেজেন্ট টেন্স বুঝতে পেরেছো। দেন আমরা চলে আসছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বোঝায়? বর্তমানে যে কাজগুলো চলছে বোঝায়, বর্তমানকালে যে কাজগুলো চলছে বোঝায়, সেগুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। অর্থাৎ বাংলায় মূল ক্রিয়া শেষে ছি, ছ, ছে ইত্যাদি যুক্ত থাকে। বাংলায় মূল ক্রিয়া শেষে ছি, ছ, ছে ইত্যাদি যুক্ত থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায়। তাহলে আমরা এবার স্ট্রাকচারটা লিখে ফেলছি। প্রথমে হবে সাবজেক্ট, তারপর এম, ইজ, আর। অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী আমরা এম, ইজ, আর বসাবো। কোথায় কোনটা বসবে আমি বলে দেব, কোথায় কোনটা বসবে। তারপর আসবে মূল ভার্বের সাথে আইএনজি, আর বাকি যা যা এক্সটেনশন যা যা থাকে ওইটা আমাদের লিখতে হবে। তো এম কার সাথে বসে এটা আমাদের জানতে হবে। আই এর বেলায় এম বসে, অর্থাৎ আই এর সাথে এম বসে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ইজ বসে, আর সাবজেক্ট প্লুরাল হলে আর বসে। তাহলে আমরা বুঝতে পেরেছি আই এর সাথে এম বসে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ইজ বসে, আর সাবজেক্ট প্লুরাল হলে আর বসে। আচ্ছা, তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল নিচ্ছি। এক্সাম্পলের সাথে সাথে আমরা এটা বোঝার চেষ্টা করব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আসলে কি। যেমন বাবা বাজারে যাচ্ছে, মাই ফাদার ইজ গোয়িং টু মার্কেট, মাই ফাদার ইজ গোয়িং টু মার্কেট। আমি একটি চিঠি লিখছি, আমি একটি চিঠি লিখছি। তাহলে আমি কি লিখব? আই। আই এর সাথে কি বসবে? এম বসবে। তারপর কি হবে? লিখা। লিখা ইংরেজি কি? রাইট। রাইটের সাথে কি বসবে? আইএনজি। তাহলে কি হবে এটা? রাইটিং। আই এম রাইটিং এ লেটার, আই এম রাইটিং এ লেটার। তাহলে এই দুটা সেন্টেন্স, বাবা বাজারে যাচ্ছে, আমি একটি চিঠি লিখছি, এই সবগুলি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ
এগুলোর দ্বারা বর্তমানে কোনো কাজ চলছে বোঝাচ্ছে, তাই এগুলো হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে আমরা চলে আসছি প্রেজেন্ট টেন্সের থার্ড পার্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হলো বর্তমানে যে কাজটা এইমাত্র শেষ হয়েছে অথচ তার ফল এখনো বর্তমান, সেগুলোকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হলো বর্তমানে যে কাজটা এইমাত্র শেষ হয়েছে অথচ তার ফল এখনো বর্তমান। যেমন বলতে পারি আমি এইমাত্র এসেছি, আমার বাবা এইমাত্র বাজারে গেছে, তারা এইমাত্র চলে গেছে। এই সবগুলো হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কতগুলো উদাহরণ। তাহলে প্রথমে আমরা স্ট্রাকচারটা লিখে ফেলছি। স্ট্রাকচারটা লিখে ফেলে সবাই, সাবজেক্ট, দেন হবে হ্যাজ অবলিক হ্যাভ, তারপর হবে পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, বা আমরা এটাকে বলতে পারি V3, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। তাহলে দুই একটা আমরা एग्जांपल নিতে পারি। আমি এই মাত্র এসেছি, তারা এই মাত্র চলে গেছে। তো আমি এই মাত্র এসেছি, কি লিখবো এটা আমরা? আই হ্যাভ জাস্ট কাম। আই হ্যাভ জাস্ট কাম। এই জাস্ট কেন লিখেছি? আমরা এখানে একটা লিখেছিলাম এই মাত্র, এই মাত্রর জন্য আমরা লিখেছি জাস্ট। তারপরে তারা এই মাত্র চলে গেছে, তো তারা ইংরেজি কি হবে? দে। দে সাথে কি হবে? হ্যাভ হবে। দে হ্যাভ জাস্ট গন। দে হ্যাভ জাস্ট গন। আচ্ছা, তার আগে বলে রাখছি যে হ্যাজ কখন বসবে আর হ্যাভ কখন বসবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ বসবে, আর সাবজেক্ট প্লুরাল হলে হ্যাভ বসবে। কি বললাম? সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ বসবে, আর সাবজেক্ট প্লুরাল হলে হ্যাভ বসবে। আচ্ছা, তাহলে আমরা এখন যাচ্ছি প্রেজেন্ট টেন্সের 4 নম্বর ভাগটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আবার কোনটা? যে কাজটা অনেক আগে শুরু হয়ে বর্তমানে এখনো চলছে বা ভবিষ্যতেও কিছুক্ষণ চলবে বোঝায়, তখন তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা আগে একটা স্ট্রাকচারটা লিখতে পারি, সাবজেক্ট, দেন হবে has been, have been, দেন হবে ভার্বের সাথে আইএনজি হবে, আর বাকি যা যা এক্সটেনশন এগুলো আমাদের বসাতে হবে। তো প্রথমে আমি কতগুলো সেন্টেন্স লিখছি উদাহরণ হিসেবে। আমি তোমার জন্য দু ঘন্টা যাবত অপেক্ষা করছি। আমি তোমার জন্য 2 ঘন্টা যাবত অপেক্ষা করছি। তাহলে কি হবে এটা? আই হ্যাভ বিন ওয়েটিং
for you for 2 hours. I have been waiting for you for 2 hours. অর্থাৎ আমি তোমার জন্য 2 ঘন্টা যাবত বা 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। তারপর আমরা আরেকটা এক্সাম্পল নিতে পারি, রুমা গত সোমবার থেকে জ্বরে ভুগছে। রুমা গত সোমবার থেকে জ্বরে ভুগছে। তাহলে এখানে আমরা কি লিখবো? রুমা has been suffering, সে কিসে ভুগছে? সে জ্বরে ভুগছে। রুমা has been suffering from fever since Monday last. তো এখানে I have been লিখেছি, আবার রুমার সাথে has been লিখেছি। তো কেন রুমার সাথে has been লিখলাম বা কেন I এর সাথে have been লিখলাম? কারণ I হলো ফার্স্ট পারসন, এই কারণে I এর সাথে have been হয়েছে। আর রুমা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে রুমার সাথে has been হয়েছে। বাট আমাদের জানতে হবে এখানে for 2 hours এর আগে আমরা লিখেছি for, আর এখানে আমরা মানডে লাস্টের আগে লিখেছি সিন্স। তো কেন এখানে সিন্স লিখলাম বা কেন এখানে ফর লিখলাম? কারণ এখানে এটা কি বোঝানো হয়েছে? এটা বোঝানো হয়েছে পিরিয়ড অফ টাইম, অর্থাৎ পিরিয়ড অফ টাইম বোঝালে হবে ফর, আর পয়েন্ট অফ টাইম বোঝালে অর্থাৎ একটা নির্দিষ্ট সময় থেকে বোঝালে হবে সিন্স, বা আমরা ফ্রমও ইউজ করতে পারি। তাহলে আমরা কি বুঝলাম? যে পিরিয়ড অফ টাইম বোঝালে হবে ফর, আর পয়েন্ট অফ টাইম বোঝালে হবে সিন্স বা ফ্রম। আচ্ছা, এই হলো আমাদের প্রেজেন্ট টেন্স। এখন আমরা চলে যাব পাস্ট টেন্সে। পাস্ট টেন্স, তো পাস্ট টেন্স বা বাংলায় আমরা বলি এটাকে অতীতকাল, অর্থাৎ যা হয়ে গেছে, যে কাজটা আমরা করে ফেলেছি অলরেডি, সেটাকে আমরা বলি পাস্ট টেন্স বা অতীতকাল। তাহলে পাস্ট টেন্সেরও 4টা ভাগ রয়েছে, একই রকম প্রেজেন্ট টেন্সের মতো, আবার ফিউচার টেন্সেরও 4টা ভাগ রয়েছে। আচ্ছা, তাহলে পাস্ট টেন্সের যে প্রথম ভাগটা রয়েছে এটা হলো সিম্পল পাস্ট, এটাকে বলে সিম্পল পাস্ট। আচ্ছা, সিম্পল পাস্ট টেন্স মানে কি? সিম্পল পাস্ট টেন্স মানে হলো অতীতকালে যে কাজটা ঘটেছিল বা হয়েছিল তখন সেটাকে বলা হয় সিম্পল পাস্ট টেন্স। তাহলে আমরা প্রথমে স্ট্রাকচারটা লিখে ফেলছি। প্রথমে হবে সাবজেক্ট, দেন হবে পাস্ট ফর্ম অফ ভার্ব। প্রথম হবে সাবজেক্ট, দেন কি হবে? পাস্ট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম। আচ্ছা, তাহলে আমরা এক্সাম্পল হিসাবে দুই একটা লাইন নিচ্ছি আমরা। ফার্স্ট, আমি একটি চিঠি লিখেছিলাম। আমি একটি চিঠি লিখেছিলাম, তাহলে এটা কি হবে? আই, লেখা ইংরেজি কি? রাইট। তো রাইটের পাস্ট টেন্স কি হবে? রোট। সো কি হবে? আই রোট এ লেটার। আমি একটি চিঠি লিখেছিলাম, আই রোট এ লেটার। সে বিদ্যালয়ে
গিয়েছিল, সে বিদ্যালয়ে গিয়েছিল। তো এখানে কি হবে? হি অর শি ওয়েন্ট টু স্কুল। হি অর শি ওয়েন্ট টু স্কুল। তাহলে এটা হলো আমাদের সিম্পল পাস্ট টেন্স। আচ্ছা, আবার সিম্পল পাস্ট টেন্সের মধ্যে কিছু ব্যতিক্রম রয়েছে, সেটা আমাদের জানতে হবে। যেমন অতীতের যদি কোনো অভ্যাসগত সত্য বোঝায়, যেমন কেউ যদি অতীতে একটা কাজ করত, আমি প্রতি শনিবারে মন্দিরে যেতাম, তারা প্রতিদিন বিকালে স্নান করত, রাহুল প্রতিদিন বিকালবেলায় ক্রিকেট খেলতো। তো এটা কি বোঝায়? অতীতের কোনো অভ্যাস বোঝায়। তো অতীতের কোনো অভ্যাস বোঝালে তার একটা স্ট্রাকচার রয়েছে, সেটা আমরা জানবো। প্রথমে হবে সাবজেক্ট, দেন হবে ইউজড টু বা উড হবে, দেন হবে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। যেমন রাহুল প্রতিদিন তার বন্ধুদের সাথে খেলতো, রাহুল প্রতিদিন তার বন্ধুদের সাথে খেলতো। তাহলে কি হবে এটা? রাহুল used to play with his friends. Rahul used to play with his friends in every afternoon. Rahul used to play with his friends in every afternoon. রাহুল প্রতিদিন বিকাল বেলায় তার বন্ধুদের সাথে খেলতো। তো এটা হলো অতীতের কোনো অভ্যাসগত সত্য, অর্থাৎ অতীতে যেটা হতো। এরপর আমরা চলে আসবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস। সো পাস্ট কন্টিনিউয়াস টেন্স সেটা আবার কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো অতীতকালে যে কাজটা চলছিল বোঝায়, সেটাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো তার স্ট্রাকচারটা হবে সাবজেক্ট ওয়াজ ওয়ার, দেন ভার্বের সাথে আইএনজি হবে। তো ওয়াজ কার সাথে হবে? সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ হবে, আর সাবজেক্ট প্লুরাল হলে ওয়ার হবে। দেন কি হবে? ভার্বের সাথে আইএনজি বসবে। আচ্ছা, তাহলে আমরা এক দুইটা এক্সাম্পল করছি। আমি টিভি দেখছিলাম। তাহলে কি হবে এটা? আই ওয়াজ ওয়াচিং টিভি। মা রান্না করছিল, মা রান্না করছিল, মা রান্না করছিল। তো কি হবে এটা? মাই মাদার ওয়াজ কুকিং। মাই মাদার ওয়াজ কুকিং, আমার মা রান্না করছিল। আমি টিভি দেখছিলাম, আই ওয়াজ ওয়াচিং টিভি। তো এই সবগুলো হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা বুঝতে পারলাম যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে হলো অতীতকালে যে কাজটা চলছিল, তো সেটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর আমরা চলে আসবো পাস্ট টেন্সের থার্ড যে পার্টটা রয়েছে, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্স মানে কি? পাস্ট পারফেক্ট টেন্স মানে হলো অতীতকালে যদি দুটি কাজ হয়ে থাকে, আর এই দুটি কাজের মধ্যে যে কাজটা আগে হয় সেটা হবে পাস্ট পারফেক্ট,
আর যে কাজটা পরে হয় সেটা হবে সিম্পল পাস্ট। আমি আবার বলছি, অতীতকালে ঘটে যাওয়া কোনো দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হয় সেটার হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হয় সেটা হবে সিম্পল পাস্ট টেন্স। তাহলে আমরা আগে স্ট্রাকচারটা লিখছি। সাবজেক্ট, তারপরে হবে হেড, দেন হবে পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, বা এটাকে আমরা ভার্বের থার্ড ফর্মও বলতে পারি, V3। আচ্ছা, তাহলে আমরা এক দুটো এক্সাম্পল নিচ্ছি। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। তো আমাদের সেন্টেন্সটি পাওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে হবে যে এই দুটো কাজের মধ্যে কোনটা আগে হয়েছে। যে কাজটা আগে হয়েছে সেটার সঙ্গে হবে পাস্ট পারফেক্ট, আর যে কাজটা পরে হয়েছে সেটার সঙ্গে হবে সিম্পল পাস্ট টেন্স। তাহলে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, এই দুটো কাজের মধ্যে কোনটা আগে হয়েছে? রোগীটি মারা গেছে। আর তারপরে কোনটা হয়েছে? ডাক্তার এসেছে। তাহলে রোগীটি মারা গেল এটার সঙ্গে হবে পাস্ট পারফেক্ট, আর ডাক্তার আসার পূর্বে এই ডাক্তার আসলো, আর এটার সঙ্গে হবে সিম্পল পাস্ট টেন্স। তবে সেটা আমাদের লেখার উপর নির্ভর করে আমরা কিভাবে লিখছি। অর্থাৎ আমরা যদি বিফোর লাগিয়ে করি তাহলে স্ট্রাকচার হবে একরকম, আর আমরা যদি আফটার লাগিয়ে করি তাহলে স্ট্রাকচার হবে আরেক রকম। তাহলে আমাদের বুঝতে হবে কিভাবে করতে হবে। প্রথম আমি বিফোর লাগিয়ে করছি। The patient had died. The patient had died before the doctor came. The patient had died before the doctor came. অর্থাৎ ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। তো আমি এখানে কি লাগিয়েছি? বিফোর লাগিয়েছি। তো আমি আগেই বলেছি যে বিফোর লাগিয়ে করলে আগে আমাদের লিখতে হবে পাস্ট পারফেক্টের পার্ট, আর তারপর লিখতে হবে সিম্পল পাস্ট টেন্সের পার্ট। আর আমরা যদি আফটার লাগিয়ে করি তাহলে প্রথম চলে আসবে সিম্পল পাস্ট টেন্স, তারপর চলে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা এখন আফটার লাগিয়ে করছি। তাহলে প্রথম কি বসবে? দ্য ডক্টর কেম। দ্য doctor came after the patient had died. The doctor came after the patient had died. অর্থ কিন্তু সেমই রইল, বাট আমাদের লেখার যে ধরনটা সেটা পাল্টে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমাদের পাস্ট টেন্সের যে 4 নম্বর ভাগটা সেটা রয়ে গেছে, সেটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা চলে যাচ্ছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তো আমাদের বুঝতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি। তাহলে আমাদের বুঝতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি। তো পাস্ট পারফেক্ট টেন্স কন্টিনিউয়াস টেন্স মানে হলো অতীতকালে যদি কোনো একটি কাজ হওয়ার পূর্বে আরেকটি কাজ আগে থেকে চলছিল বোঝায়। আমি আবার বলছি, অতীতকালে কোনো দুটি কাজের মধ্যে একটি কাজ ঘটার পূর্বে যদি অনেক আগে থেকে আরেকটি কাজ চলছিল বোঝায় তাহলে সেটার ক্ষেত্রে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রে যে কাজটি আগে থেকে চলছিল তার হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যে কাজটি পরে হয়েছে সেটার হবে সিম্পল পাস্ট টেন্স। তাহলে আগে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা লিখে ফেলছি।
প্রথম বসবে সাবজেক্ট, তারপর বসবে হ্যাড বিন, তারপর বসবে ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, তাহলে আমরা এক দুইটা এক্সাম্পল নিচ্ছি। শিক্ষক মহাশয় আসার পূর্বে আমি হোমওয়ার্ক করছিলাম। শিক্ষক মহাশয় আসার পূর্বে আমি হোমওয়ার্ক করছিলাম, অর্থাৎ এখানে এই দুটি কাজের মধ্যে কোনটা আগে থেকে চলছিল? আমি হোমওয়ার্ক করছিলাম, আর শিক্ষক মহাশয়ের কাজটা পরে হয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? যে কাজটা আগে থেকে চলছিল তার সঙ্গে বসবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যে কাজটা পরে হয়েছে সেটার সঙ্গে বসবে সিম্পল পাস্ট টেন্স। তাহলে আমরা বুঝে গেলাম। তাহলে আমরা লিখছি এবার, আই had been doing my homework before the teacher came. I had been doing my homework before the teacher came. তাহলে এরকম আমরা আরো অনেক এক্সাম্পল নিতে পারি। অনুষ্ঠানটি শুরু হওয়ার পূর্বে অনুষ্ঠানটি শুরুর পূর্বে আমরা কাজ করছিলাম। অনুষ্ঠানটি শুরুর পূর্বে আমরা কাজ করছিলাম, তাহলে আমরা কাজ করছিলাম এটা আগে থেকে চলছিল, এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর অনুষ্ঠানটি শুরুর পূর্বে অর্থাৎ এই কাজটি পরে হয়েছে, আর এটার সঙ্গে হবে সিম্পল পাস্ট টেন্স। তাহলে আমরা করছি, উই had been working before the program started. We had been working before the program started. তাহলে আমরা কি বুঝতে পারলাম? অনুষ্ঠানটি শুরুর পূর্বে আমরা কাজ করছিলাম। তাহলে এই হলো আমাদের পাস্ট টেন্স। দেন আমরা চলে আসছি ফিউচার টেন্স, আমাদের যে 3 নাম্বার যে পার্টটা রয়েছে। চলে আসছি আমাদের টেন্সের যে থার্ড পার্টটা রয়েছে, ফিউচার টেন্স। ফিউচার টেন্স বা বাংলায় আমরা বলি ভবিষ্যৎকাল, অর্থাৎ যে কাজটি ভবিষ্যতে হবে। আচ্ছা, তো ফিউচার টেন্সেরও 4টি ভাগ রয়েছে। প্রথম ভাগটা হলো সিম্পল ফিউচার, বা আমরা এটাকে ফিউচার ইনডিফিনিটও বলতে পারি। সিম্পল ফিউচার, তো সিম্পল ফিউচার মানে হলো যে কাজটি ভবিষ্যতে হবে, অর্থাৎ বাংলায় এই টেন্সে মূল ক্রিয়া হিসাবে ব যুক্ত থাকে, যেমন আমি করব, সে যাবে, সে খাবে, এই যে ব থাকে বাংলায় ক্রিয়া শেষে। আর ইংরেজিতেও কি বসে? মেইন ভার্ব বসে এখানে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা স্ট্রাকচারটা লিখে ফেলছি। প্রথমে হবে সাবজেক্ট, দেন হবে উইল, দেন হবে শ্যাল,
তারপর হবে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। এখন আমাদের জানতে হবে যে উইল কাদের সাথে বসে আর শ্যাল কাদের সাথে বসে। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তখন তার সাথে বসবে শ্যাল, অর্থাৎ আই উই এগুলোর সাথে বসবে শ্যাল। আর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন বা থার্ড পারসন হয় তখন বসবে উইল। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাবজেক্ট ফার্স্ট পারসন হলে কি বসে? শ্যাল। আর সাবজেক্ট সেকেন্ড বা থার্ড পারসন হলে কি বসে? উইল। আবার সেক্ষেত্রেও কিছু ব্যতিক্রমী রয়েছে, যেমন যদি আমরা জোর দিয়ে বলি তাহলে শ্যালের পরিবর্তে উইল বসবে, আবার উইলের পরিবর্তে শ্যাল বসবে। তাহলে আমরা বুঝে গেলাম যে নর্মালি ফার্স্ট টেন্সের সাথে শ্যাল বসে, আর সেকেন্ড আর থার্ড পারসনের সাথে উইল বসে। আর যদি আমরা কোনো কিছু ফোর্স দিয়ে বলি বা জোর দিয়ে বলি তখন কি হয়? শ্যালের পরিবর্তে উইল বসবে আর উইলের পরিবর্তে শ্যাল বসবে। আচ্ছা, তো আমরা করছিলাম সিম্পল ফিউচার টেন্স। আমরা দু একটা এক্সাম্পল নিচ্ছি। আমি মামার বাড়ি যাব, আমি মামার বাড়ি যাব। তো কি হবে এটা? আই শ্যাল গো টু মাই maternal uncle's house. I shall go to my maternal uncle's house. আমি মামার বাড়ি যাব। সে আমাকে সাহায্য করবে, সে আমাকে সাহায্য করবে। তো সে হি অর শি, যেহেতু আমরা জানি না যে সে মেল না ফিমেল, সে কারণে আমরা হি বা শি দুটি বসাতে পারি বা আমরা একটা বসাতে পারি। হি অর শি উইল হেল্প মি, হি অর শি উইল হেল্প মি। তাহলে এই গেল আমাদের সিম্পল ফিউচার টেন্স। আমরা চলে যাচ্ছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার কন্টিনিউয়াস মানে হলো ভবিষ্যৎকালে যে কাজটা চলতে থাকবে বোঝায়, সেটাকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা স্ট্রাকচারটা লিখব, সাবজেক্ট উইল বি অবলিক শ্যাল বি, দেন কি বসবে? ভার্বের সাথে, অর্থাৎ মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন আমি কাজটি করতে থাকবো, আমি কাজটি করতে থাকবো। তো কি হবে এটা? আই শ্যাল বি doing the work. I shall be doing the work. তারা ফুটবল খেলতে থাকবে, তারা ফুটবল খেলতে থাকবে। তো কি হবে এটা? They will be playing football. They will be playing football. দেন আমরা চলে আসছি ফিউচার পারফেক্ট টেন্স। আমাদের ফিউচার টেন্সের যে থার্ড পার্টটা রয়েছে সেটা হলো আমাদের
ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স কি আমাদের আগে জানতে হবে। ফিউচার পারফেক্ট টেন্স মানে হলো যে ভবিষ্যৎকালে দুটো কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হবে সেটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে আমি আবার বলছি, ভবিষ্যৎকালে যদি দুটো কাজ হয়, যে কাজটা আগে হবে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হবে সেটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। আমাদের আবারও খেয়াল রাখতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্স বসবে কিন্তু সেখানে। আচ্ছা, তাহলে আমরা স্ট্রাকচারটা আগে লিখছি। প্রথম বসবে সাবজেক্ট, তারপর বসবে উইল হ্যাভ অবলিক শ্যাল হ্যাভ, তারপর বসবে পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, আমরা এটাকে বলি V3। আচ্ছা, তো আমরা দুই একটা এক্সাম্পল করছি। বাবা আসার পূর্বে আমি কাজটি করে রাখবো। বাবা আসার পূর্বে আমি কাজটি করে রাখবো। তাহলে কি হবে এটা? এই দুটো কাজের মধ্যে আগে কোন কাজটা হবে? আমি কাজটি করে রাখবো, বাবা পরে আসবে। অর্থাৎ বাবা আসার পূর্বেই আমি কাজটি করে রাখবো। আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক before my father comes. I shall have done the work before my father comes. তাহলে এটা হলো ফিউচার পারফেক্ট টেন্সের একটা এক্সাম্পল। আচ্ছা, তারপর আমরা চলে যাচ্ছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ফিউচার টেন্সের যে 4 নম্বর ভাগটি আমাদের বাকি রয়েছে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি আমাদের আগে জানতে হবে। সো ভবিষ্যৎকালে যদি দুটি কাজের মধ্যে যে কাজটি হওয়ার পূর্বে আরেকটি কাজ চলতে থাকবে, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো দুটি কাজের মধ্যে যে কাজটি আগে থেকে চলতে থাকবে সেটাকে আমরা বলি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এক্ষেত্রেও কি হবে? যেটা আগে থেকে চলবে সেক্ষেত্রে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আর যে কাজটা পরে হবে সেটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। যেমন আগে আমরা স্ট্রাকচার লিখছি, সাবজেক্ট will have been shall have been প্লাস ভার্বের সাথে কি হবে? আইএনজি বসবে। আচ্ছা, তাহলে আমরা আগে এক্সাম্পল করছি। অতিথিরা আসার পূর্বে আমার মা রান্না করতে থাকবে।
অতিথিরা আসার পূর্বে আমার মা রান্না করতে থাকবে, অর্থাৎ আমার মায়ের কাজটা আগে থেকে চলতে থাকবে আর অতিথিরা পরে আসবে। ওরা আসার পূর্বে আমার মা রান্না করতে থাকবে। তাহলে কি হবে এটা? মাই মাদার উইল হ্যাভ বিন কুকিং before the guests arrived. My mother will have been cooking before the guests arrived. অর্থাৎ অতিথিরা আসার পূর্বে আমার মা রান্না করতে থাকবে। তাহলে এই হলো আমাদের তিনটি টেন্সের আরো 12টি ভাগ। আমি প্রত্যেকটিকে সহজ সরল এক্সাম্পলের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ।